আমি এখন দাঁড়িয়ে আছি ৫১ শক্তিপীঠের অন্যতম ফুল্লরা দেবী মন্দিরের সামনে। আপনারা যারা ফুল্লরা দেবীর শক্তিপীঠ দর্শন করতে আসবেন, যদি মনে করেন যে আপনারা অনেক দূর থেকে আসছেন, একদিনে ট্রাভেল করে বাড়ি যেতে পারবেন না, তাদের পক্ষে আমি এই ঠিকানাটা দেব, উপাসনা ভবন। আপনারা এখানে থেকে সম্পূর্ণ মন্দির দর্শন করে মাকে পুজো দিয়ে নেক্সট দিন বাড়ি চলে যেতে পারবেন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আরও একটি ট্রাভেল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি পাটুলি স্টেশনে। আমি তোমাদের সামনে পূর্বে অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে আমি ৫১ শক্তিপীঠ তোমাদের সকলের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আজকে আমি ৫১ শক্তিপীঠের ৩ নম্বর শক্তিপীঠ ফুল্লরা দেবীর মন্দির তোমাদের সকলের সামনে তুলে ধরবো। কাইন্ডলি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আমার গাড়ি পাটুলি স্টেশন থেকে আছে সকাল ৭টা ২১-এ। গাড়ি কিন্তু এই মুহূর্তে স্টেশনে প্রবেশ করছে। এই যে গাড়ি এই মুহূর্তে কিন্তু স্টেশনে প্রবেশ করছি। এই ট্রেনটা ধরে আমি আজকে চলে যাবো কাটোয়া। কাটোয়ার থেকে ৮টা ৩৫-এর লাভপুরগামী ট্রেন ধরে চলে যাবো লাভপুর। লাভপুর থেকে চলে যাবো ফুল্লরাতে। তো এইভাবে আমি আজকে ফুল্লরা ট্রাভেল করবো। যাত্রাপথটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং যারা ৫১ শক্তিপীঠ দর্শন করতে ইচ্ছুক তাদেরকে বলবো আপনারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আজও পর্যন্ত কেউ ৫১ শক্তিপীঠ আপনাদের সামনে তুলে ধরতে পারেনি, যেটা আমি সম্পূর্ণভাবে চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার। তো ট্রেন অলরেডি ঢুকে গেছে। এই ট্রেন ধরে আমি এখন চলে যাচ্ছি কাটোয়াতে। কাটোয়াতে গিয়ে কোন ট্রেন ধরে লাভপুরে যাবেন সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। চলুন ওঠা যাক ট্রেনে। গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে গন্তব্যস্থল কাটোয়ার উদ্দেশ্যে। আর আমি এখন এই মুহূর্তে পাটুলি ক্রস করে বেরিয়ে যাচ্ছি কাটোয়ার উদ্দেশ্যে। আমরা এখন ধীরে ধীরে কাটোয়া জংশন স্টেশনে প্রবেশ করছি। দেখুন সামনে কাটোয়া জংশন স্টেশন দেখা যাচ্ছে। নেমে পড়লাম কাটোয়া জংশন স্টেশনে। আর এখান থেকেই আমার গাড়ি আছে, নেক্সট গাড়ি হচ্ছে ৮টা ৩৫-এ। ৮টা ৩৫-এর গাড়ি ধরে আমি চলে যাব লাভপুরে। তো এখন হাতে অনেকটাই টাইম আছে, এখন বইতে সময় মাত্র ৭টা ৪৯। দেখুন এটা হচ্ছে কাটোয়া জংশন স্টেশন। আর কাটোয়া জংশন স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্ম থেকে যখন আপনারা বাইরে বেরিয়ে আসবেন, এখানে দেখুন বাস রুট আছে। এই যে এই বাসকে আমি জিজ্ঞাসা করবো যে এরা লাভপুর হয়ে যায় কি। দেখুন এখান থেকে কিন্তু বর্ধমানের গাড়ি আপনারা পেয়ে যাবেন, বহরমপুর, বর্ধমান এইসব গাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন। কিন্তু আপনারা যারা লাভপুরে যাবেন, লাভপুর থেকেও কিন্তু এখান থেকে বাস যাবে লাভপুরের উদ্দেশ্যে। তো কিছুটা সময় ওয়েট করতে হবে। ওয়েট করলে পরে আপনারা এখান থেকে লাভপুরের গাড়ি পেয়ে যাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি কাটোয়া জংশন স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে। কাটোয়া থেকে আহমেদপুর যাওয়ার গাড়ি ৩ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, যার টাইম হলো ৮টা ৩৫। আর আমি নামবো কোথায়? লাভপুরে। তো আমাকে এই ট্রেনটা ধরে, যেটা দেখতে পাচ্ছেন এই ট্রেনটা ধরে আমাকে চলে যেতে হবে লাভপুরে। ভাড়া নিয়েছে মাত্র ১০ টাকা। তো আমি প্রথমে ভেবেছিলাম যে প্যাসেঞ্জার ট্রেন দেবে ১০ টাকা ভাড়া, সাধারণত ১ ঘন্টার রাস্তায় এক্সপ্রেস ট্রেনে 10 টাকা ভাড়া হয় না। তো যাই হোক, আমি এখানে এসে একটু বিপরীতে দেখতে পারলাম, কারণ এটা এক্সপ্রেস ট্রেন দিয়েছে। আর এর ভাড়াই কিন্তু 10 টাকা। এটাই যাচ্ছে আহমেদপুর, অর্থাৎ লাভপুর হয়ে আহমেদপুরের দিকে যাচ্ছে। তো আমি এই ট্রেনটাই ধরে এখন চলে যাব আহমেদপুরে। তো ফাঁকা আছে, আমি একবার ট্রেনের ভেতরটা আপনাদেরকে দেখাই। ফাঁকা আছে। আর এই বগিতে কিন্তু সবকটাই কিন্তু জেনারেল কোচ। দেখুন অনেকটাই ফাঁকা। গাড়িটা কোন দিকে যাবে? এদিকে। অনেকটাই কিন্তু ফাঁকা দেখুন। তা আমি এখন এই জানলার কোনো একটা সিট নিয়ে নিলাম। আর পুরো কোচটা আমি একবার আপনাদের ট্রাভেল করাই। দেখুন পুরো ফাঁকা, শুয়ে শুয়ে লোক যাচ্ছে, দেখুন এতটাই ফাঁকা। এবার গাড়ি চলতে চলতে কতটা ভিড় হবে জানা নেই। এখন আপাতত কাটোয়া থেকে ফাঁকা যাচ্ছে। এবার যত সামনের দিকে আগাবে হয়তো ভিড় বাড়বে। কতটা ভিড় বাড়বে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ঘড়িতে এখন সময় 8টা 38। 53055 কাটোয়া আহমেদপুর প্যাসেঞ্জার ট্রেন এই মুহূর্তে ছেড়ে দিল তার নির্দিষ্ট গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আর আজকে আমার যাত্রাপথ হবে লাভপুর পর্যন্ত। লাভপুর থেকে আপনাদেরকে নিয়ে যাব ফুল্লরা দেবীর মন্দির। ফাইনালি ৩৯ কিলোমিটার অতিক্রম করে আমি পৌঁছে গেলাম লাভপুর স্টেশনে। এটা হচ্ছে লাভপুর স্টেশন, পিছনে দেখতে পাচ্ছেন সাইনবোর্ড আছে, এটা হচ্ছে লাভপুর স্টেশন। লাভপুর স্টেশনটা কিন্তু খুবই সুন্দর একটি স্টেশন। এখানে কোনো নোংরা আবর্জনা বলতে কিছু নেই, কোনো হকার্সের কোনো দোকান নেই, কিচ্ছু নেই। খুব ভালো একটি লাভপুর স্টেশন, একদম খোলামেলা, পরিষ্কার পরিচ্ছন্ন। তো আজকে আমি এই লাভপুর স্টেশন থেকে
আপনারা কিভাবে ফুল্লরা দেবীর মন্দিরে যাবেন সেটা সম্পূর্ণ শেয়ার করব। চলুন আপনাদেরকে নিয়ে যাই লাভপুর স্টেশনের বাইরে এবং সেখান থেকে আপনাদেরকে দেখাই অটো টোটো কি আছে এবং ফুল্লরা দেবীর মন্দির পর্যন্ত যেতে কত ভাড়া নিচ্ছে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। আর এখান থেকে দেখুন ওই যে বাইরে রাস্তার সামনে বা ওই দেখুন ওইখানে এখানে অনেক টোটো দাঁড়িয়ে আছে, এখান থেকে আপনারা চলে যেতে পারবেন ফুল্লরা দেবীর মন্দিরে। চলুন আপনাদেরকে নিয়ে যাই ফুল্লরা দেবীর মন্দিরে। আচ্ছা, এখান থেকে ফুল্লরা দেবীর মন্দির কত ভাড়া? কত ভাড়া কত? এখান থেকে ফুল্লরা দেবীর মন্দিরের ভাড়া পড়বে 20 টাকা করে। তো আপনারা চাইলে ফুল্লরা দেবীর মন্দিরে যেতে পারেন এখান থেকে অটো করে বা টোটো করে। এখান থেকে অটো আমি দেখতে পাচ্ছি না, অ্যাকচুয়ালি এখানে সব টোটোই আছে। টোটো করে এখন যাবো ফুল্লরা দেবীর মন্দিরে, ভাড়া পড়বে 20 টাকা। আর ডিস্টেন্স হচ্ছে 1 কিলোমিটার সামথিং। উঠবো এটা? আজকে এই দাদার টোটোতে করেই আমরা যাচ্ছি ফুল্লরা দেবীর মন্দিরে। আর এটা হচ্ছে লাভপুর স্টেশনের বাইরের লোকালিটি। এখানে কিন্তু বাজার বসে, খুব সুন্দর একটি জায়গা, অনেকটাই কিন্তু লোকালিটি আছে এখানটায়। এটা হচ্ছে মেডিসিন শপ। যারা দূর থেকে ট্রাভেল করবেন তাদের জন্য বাইরে আপনারা মেডিসিন শপও পেয়ে যাবেন। যদি কোনো অসুবিধা হয় আপনারা এখানে দেখুন, এখানে মুদি দোকান মানে টোটালটাই লোকালিটি লাভপুরের বাইরে। এখানে কোনো হোটেল আছে আশেপাশে খাওয়ার জন্য? দেখুন এখানে একটা হোটেল আছে, আপনারা চাইলে এই হোটেলও খাওয়া দাওয়া করে নিতে পারবেন। যারা হাওড়া থেকে 5টা 22 অর্থাৎ সকাল 5টা 22-এর ট্রেন ধরবেন, তারা যদি মনে করেন যে আপনাদের খাওয়া হয়নি সকাল থেকে বা কোনো টিফিন হয়নি, আপনারা লাভপুরে নামবেন। লাভপুরের স্টেশনের বাইরে অনেকটাই লোকালিটি আছে, এই লোকালিটি থেকে আপনারা অনেক দোকান পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা টিফিন বা সকালের ব্রেকফাস্ট করে নিতে পারবেন। দেখুন এটা টোটালটাই একটা মার্কেট, খুব বড় মার্কেট। আর এটা হলো মেন রোড। দেখুন আমরা অলরেডি দেবী ফুল্লরা তোরণের নিচ থেকে চলে যাচ্ছি ধীরে ধীরে ফুল্লরা দেবী মন্দিরের দিকে। আপনাদের এই যে জায়গাটা দেখাচ্ছি, এই মাঠটা, এখানে কিন্তু মাঘী পূর্ণিমার সময় বিরাট বড় একটা মেলা হয়। প্রায় 1 মাস ধরে এই মেলাটা এখানে চলে। তো আপনারা যারা মাঘী পূর্ণিমার সময় মেলা অ্যাটেন্ড করতে চান, তারা এখানে অবশ্যই একবার দেবী ফুল্লরা দেবীর মন্দিরে আসবেন। এটা হচ্ছে 51 শক্তিপীঠের অন্যতম একটি শক্তিপীঠ দেবী ফুল্লরা মন্দির। আপনারা যখন 51 শক্তিপীঠের অন্যতম দেবী ফুল্লরা দেবীর মন্দিরে আসবেন, ঠিক মন্দিরে প্রবেশ করার আগেই এরকম একটি বড় কার পার্কিং এরিয়া আপনারা পেয়ে যাবেন। এখানে দেখুন বাস পার্কিং করেও অনেকে ভেতরে গেছে মাকে পুজো দেওয়ার জন্য। দেখুন কার পার্কিংটা অনেকটাই বড়। আর এটা হচ্ছে কার পার্কিং এরিয়া। আর ওই সামনেটা হলো মেন গেট, ওখান থেকে আপনাদের মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। আমি এখন দাঁড়িয়ে আছি 51 শক্তিপীঠের অন্যতম ফুল্লরা দেবী মন্দিরের সামনে। এখানে সতীর নিচের ওষ্ঠ পতিত হওয়ায় এখানে সতী দেবীকে ফুল্লরা দেবী হিসাবে পুজো করা হয়। আমি এখন আপনাদেরকে মন্দিরের ভেতরে নিয়ে যাব এবং মন্দিরটা সম্পূর্ণ দর্শন করে দেখাবো। এবং যদি ভেতরে ক্যামেরা অ্যালাউ করে তাহলে আমি ফুল্লরা দেবীকে অর্থাৎ মাকে দর্শন করাবার চেষ্টা করব। চলুন যাওয়া যাক মন্দিরের ভেতরে। এটা হচ্ছে গেট, এটা হচ্ছে মেন বড় গেট। এই গেটটা বন্ধ থাকে, এখান থেকে একটা ছোট গেট আছে, এখান থেকে আপনারা ভেতরে প্রবেশ করবেন। কি কি রেটের ডালা আছে আপনাদের? 50 টাকা আছে, 30 টাকা আছে, 100 টাকা আছে। 30 টাকা 50 টাকা কি কি দিচ্ছেন? 30 টাকাতে ধূপকাঠি, পলা থাকবে, সিন্দুর থাকবে, মোমবাতি থাকবে। ধূপকাঠি, পলা, সিন্দুর, মোমবাতি আর ফল। দেখুন ডালাটা আবার দেখিয়ে দিই। দেখুন ধূপকাঠি, সিন্দুর, পলা, মোম আর দুটো করে ফল দিচ্ছে। তো এটা হচ্ছে 30 টাকা। আর চেলি থাকবে তো? চেলি, আর যদি আপনারা চেলি নেন ওপর থেকে তাহলে এখানে 50 টাকা দিতে হবে। তো এটা হলো। আর যদি আপনারা সন্দেশ নেন তাহলে সন্দেশও নিতে পারেন, সেক্ষেত্রে এক্সট্রা কস্ট আপনাদেরকে দিতে হবে। তো মোটামুটি আপনারা এখান থেকে 30 টাকা, 50 টাকা, 100 টাকা এরকম ডালা পেয়ে যাবেন। অর্থাৎ 30 টাকা 50 টাকা তো 51 টাকা, 31 টাকা, 101 টাকা এরকম ডালা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। মন্দিরের টাইমিং কখন থাকে খোলার, পুজো দেওয়ার টাইমিং? সকাল 7টা থেকে মোটামুটি 1টায় মায়ের ভোগ দেয়। ভোগ দেওয়ার পর 1 ঘন্টা বন্ধ থাকে। তারপর 2টোর সময় খুলে দেয়, 2টো থেকে সন্ধ্যা হওয়ার পরে 1 ঘন্টা খোলা থাকে 8টা পর্যন্ত। সকাল 7টায় খুলে যায়? সকাল 7টায়।
আপনারা যেমনটা শুনলেন, আপনারা যদি মাকে পুজো দিতে চান তাহলে সকাল 7টা থেকে মন্দির খোলা হয়, দুপুর 1টা পর্যন্ত। 1টার থেকে আবার মন্দির বন্ধ হয়, 1টা থেকে আবার মন্দির বন্ধ হয়, মাকে ভোগ নিবেদন করা হয় 1টা থেকে 2টো পর্যন্ত মন্দির বন্ধ থাকে, আবার 2টো থেকে রাত্রি 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। তো এটা হচ্ছে ফুলরা দেবীর মন্দিরের ওপেনিং অ্যান্ড ক্লোজিং টাইমিং। এবার আমি আপনাদেরকে মন্দিরের ভেতরে নিয়ে যাবো। আর এটা হচ্ছে মন্দিরের বাইরেটা। এটা হচ্ছে দেখুন, এই যে হচ্ছে ফুলরা দেবীর মন্দির, এই যে ওই সাইডে দেখা যাচ্ছে ফুলরা দেবীর মন্দির। আপনারা যখন মন্দিরে প্রবেশ করবেন তখন এখান থেকে হাত পা ধুয়ে মন্দিরে প্রবেশ করবেন। বাইরে হাত পা আপনারা এখানে ধুয়ে তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করবেন। আমি এখন মন্দিরের ভেতরে প্রবেশ করব। আমি এখন এখান থেকে একটু পা ধুয়ে নেব। পা ধুয়ে আমি এখন প্রবেশ করবো মন্দিরের ভিতরে। এটা হচ্ছে মন্দিরের সামনে হলো নাট মন্দির। এই নাট মন্দিরে আপনারা যদি আপনাদের জন্য পুজো দিতে চান তাহলে এখানে বসে আপনারা পুজো দিতে পারেন, এবং যদি একটু বিশ্রামও করতে চান সেখানেও আপনারা বিশ্রাম করতে পারেন। আর মন্দিরের সামনে রয়েছে ভোলে বাবার মন্দির। দেখুন, মন্দিরের সামনে রয়েছে একদম ভোলে বাবার মন্দির। আপনারা যত শক্তিপীঠে ট্রাভেল করবেন না কেন বা যত শক্তিপীঠ আপনারা দর্শন করতে যাবেন না কেন, সেখানে কিন্তু মহাদেব ব্যতীত কোনো শক্তিপীঠ সম্ভব নয়। তাই যে শক্তিপীঠে আপনারা যাবেন না কেন সেখানে কিন্তু আপনারা মহাদেবের মন্দির পাবেন, এবং শক্তিকে অর্থাৎ মাকে দর্শন করার আগে আপনারা মহাদেবকে পুজো দিয়ে তারপরে কিন্তু মাকে দর্শন করতে যাবেন। এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে যে কোনো শক্তিপীঠের নিয়ম। মহাদেব ব্যতীত মা কোনো পূজা গ্রহণ করে না। আগে মহাদেবকে পুজো দেবেন, তারপরে কিন্তু মাকে পুজো দিতে যাবেন। এটাই হচ্ছে নিয়ম শক্তিপীঠে। এখানেও আপনারা ডালা পাবেন। এটা হচ্ছে মায়ের মেন গর্ভগৃহ, এখানে মা স্বয়ং বিরাজমান। আপনারা পুজো দিয়ে এখানে আপনারা ধূপকাঠি মোমবাতি জ্বালাতে পারবেন। আর এটা হচ্ছে ঘোড়া, এখানে বলি দেওয়া হয়। আর এটা হচ্ছে মায়ের মেন মন্দির। আমি এখন একটু মন্দিরের ভেতরটা আপনাদেরকে দেখাবো এবং মাকে দর্শন করাবার চেষ্টা করবো। আমি এখন আপনাদের সামনে তুলে ধরছি দেবী ফুল্লরাকে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আপনারা এখন দেখতে পাচ্ছেন স্বয়ং দেবী ফুল্লরাকে। এখানে দেবী ফুল্লরার একটি প্রস্তর খণ্ড আছে, প্রস্তর খণ্ডে দেবী ফুল্লরাকে পুজো দেওয়া হয়। আর এখানেই দেবী, এখানে সতী দেবীর ওষ্ঠের নিচের অংশ পতিত হয়েছিল, অর্থাৎ অধ ওষ্ঠ এখানে পতিত হয়। এখানে সতীকে ফুল্লরা হিসেবে পুজো করা হয়। এখানে ভেতরে ব্রাহ্মণরা থাকে। আপনারা যারা পুজো দেবেন ব্রাহ্মণদের সঙ্গে যোগাযোগ করবেন, যোগাযোগ করে আপনারা সুন্দর গর্ভগৃহে বসে পুজো দিতে পারবেন। আমি এই মুহূর্তে দেবী ফুল্লরাকে পুজো দিয়ে বাইরে বেরিয়ে আসলাম। আর দেবী ফুল্লরার দর্শন আমি আপনাদেরকে করালাম। খুব সুন্দর দেবী এই ফুল্লরা দেবীর মন্দির। আপনারা চাইলে অবশ্যই এই দেবী ফুল্লরা মন্দিরে আসুন। দেবী ফুল্লরা মন্দির হলো 51 শক্তিপীঠের অন্যতম একটি মন্দির, যেখানে সতীর অধ অষ্ট পতিত হয়। এখানে দেবী সতীকে দেবী ফুল্লরা হিসেবে পূজা করা হয়। আর এটাই হলো দেবী ফুল্লরা দেবীর মন্দির। এই যে হচ্ছে মন্দির, মন্দিরের পুজো এই মুহূর্তে মন্দিরে পুজো চলছে। দেখুন, এটা হচ্ছে দেবী ফুল্লরা দেবীর মন্দির। দেখুন, এই মুহূর্তে ফুল্লরা দেবীকে পুজো চলছে। প্রচুর ভক্তবৃন্দ প্রতিনিয়ত এখানে আসে দেবী ফুল্লরাকে পুজো দেওয়ার জন্য, মাতা ফুল্লরাকে পুজো দেওয়ার জন্য। তো আপনারা যারা মনস্কামনা করবেন তারা এখানে আপনারা তাদের মনস্কামনা জানিয়ে এখানে আপনারা ঢিল বেঁধে দিতে পারেন।
দেখুন, আর মন্দিরের বাইরের দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে মন্দিরের বাইরের দৃশ্য। এখানে কি আছে একবার দেখাই। এটা হচ্ছে পঞ্চমুণ্ডির আসন। এই জায়গাটা হলো পঞ্চমুণ্ডির আসন। আর পেছনে হচ্ছে অফিস কার্যালয়। আর এখানে আপনারা ভোগ চাইলে ভোগও খেতে পারেন। ভোগের কুপন কত টাকা করে আমি একবার জেনে নিই আপনাদেরকে বলছি। আচ্ছা, এখানে ভোগ কখন দেওয়া হয়? একটার সময়। ভোগের কুপন কাটবে কোথায়? কত করে ভোগের কুপন? 40 টাকা করে। তো আপনারা যারা একান্ন শক্তিপীঠের অন্যতম দেবী ফুল্লরা দেবীর মন্দিরে পুজো দিতে আসবেন, তারা একটার সময় এখানে ভোগ নিবেদন করা হয়। মাকেও একটা সময় ভোগ নিবেদন করা হয়। মাকে ভোগ নিবেদন করার পরেই কিন্তু আপনারা ভোগ গ্রহণ করতে পারবেন। তো 1টা থেকে 2টো পর্যন্ত মাকে ভোগ নিবেদন চলে। তা মাকে ভোগ নিবেদন হয়ে গেল, ভোগ যখন বেরিয়ে আসবে তারপরে আপনাদেরকে ভোগ নিবেদন করা হবে। আর ভোগের কুপন মূল্য হলো 40 টাকা। আপনারা চাইলে এখান থেকে ভোগ খেয়ে নিতে পারেন। দেখুন, এখানে ভোগের জন্য সব কিছু প্রস্তুতি চলছে, অলরেডি কেটে রেখেছে। আর এটা হচ্ছে রন্ধনশালা। এখানে ভোগের রান্নাবান্না প্রস্তুতি নেওয়া হয়। আমি এখন দাঁড়িয়ে আছি উপাসনা ভবনের সামনে। আপনারা যারা ফুল্লরা দেবীর শক্তিপীঠ দর্শন করতে আসবেন, যদি মনে করেন যে আপনারা অনেক দূর থেকে আসছেন, একদিনে ট্রাভেল করে বাড়ি যেতে পারবেন না, তাদের পক্ষে আমি এই ঠিকানাটা দেবো, উপাসনা ভবন। আপনারা এখানে থেকে সম্পূর্ণ মন্দির দর্শন করে মাকে পুজো দিয়ে নেক্সট দিন বাড়ি চলে যেতে পারবেন। চলুন আপনাদেরকে নিয়ে যাই উপাসনা ভবনের ভেতরে, এবং উপাসনা ভবনে কীরকম কী থাকার জায়গা আছে, কত কী রেট নিচ্ছে, কী কী ফেসিলিটিস আছে, একবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো এটা হচ্ছে উপাসনা ভবন। আপনারা দেখতে পাচ্ছেন উপরেও লেখা আছে উপাসনা ভবন। এবার এটা হচ্ছে মেন গেট। এখান থেকে আমি আপনাদেরকে ভেতরে নিয়ে যাব। ফুল্লরা মহাপীঠ উপাসনা ভবন। এটা হচ্ছে উপাসনা ভবনের রিসেপশন। আপনারা আসলে পরে এখানে যোগাযোগ করবেন, এখান থেকে কথা বলে তারপর আপনারা রুম পেয়ে যাবেন। আচ্ছা, এখানে যদি কেউ আসে, এখানে আপনাদের রুম যে আছে, রুমের মানে ফেসিলিটিস কী কী পাবে? ফেসিলিটি ডবল বেডের রুম আছে, আর আমাদের বাথরুমের সব বাথরুম কমোড আছে। শীতের সময় হলে গিজার আছে। আচ্ছা, রেট কী পড়বে? রেট আছে আপনার, আমাদের এসি রুমের ভাড়া আছে 1000 টাকা, নন এসি 600 টাকা। নন এসি 600 আর এসি হলো 1000। একটা নন এসি একটা এসি দেখানো যাবে? ফার্স্ট ফ্লোর থেকে নিচের করিডোরটা একবার দেখুন, পুরো 20 পয়সার মতো দেখতে। দেখুন, এটা দেখুন, আপনাদের দেখতে পাচ্ছি পুরো 20 পয়সার মতো দেখতে। আর নিচটা গ্রাউন্ডটা দেখুন, গ্রাউন্ডটা এত সুন্দর। আর সিঁড়ি থেকে উঠেই আমি, আচ্ছা, এখানে যে রুমগুলো আছে, এখানে রুমগুলো না, রুমের উপরে আমি দেখতে পাচ্ছি একটা লেখা আছে বক্রেশ্বর, মানে বিভিন্ন শক্তিপীঠের নাম দেওয়া আছে। আমি একবার দেখাই। একটা হচ্ছে বক্রেশ্বর, ওখানে লেখা আছে বৈদ্যনাথ, এখানে লেখা আছে কল্যাণেশ্বরী। আমি কল্যাণেশ্বরী আপনাদেরকে ভ্রমণ করিয়েছি, বক্রেশ্বর ভ্রমণ করিয়েছি। ওখানে আছে দেবী ফুল্লরা, ওখানে আছে অট্টভাস। মানে এই যে ঘরগুলো আছে, এই ঘরগুলোকে এক একটা নামকরণ করা হয়েছে, এবং রুম নম্বরও আছে। আমি এখন দেখাবো বক্রেশ্বর। বক্রেশ্বরের রুম নম্বর হলো 24। রুমে প্রবেশ করতেই আপনারা পাবেন একটি কিং সাইজ বেড, 6-7 বেড আছে। আপনারা 3 জন আরামসে থাকতে পারবেন। আর এটা হচ্ছে ওভারঅল রুম। আর এই পেছনে হয়তো ব্যালকনির মতো আছে একটা, কিছু দেখিয়ে দিন। হ্যাঁ, এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটা কিন্তু অনেকটাই বড়। আর এটা হচ্ছে ব্যালকনির বাইরের দৃশ্য। আপনারা এখান থেকে খুব সুন্দর ব্যালকনির আবহাওয়া উপভোগ করতে পারবেন। আর এর পাশেও কিন্তু লজও আছে। দেখুন বাইরে, মানে চারদিকে প্রচুর এখানে হোটেল আছে। হোটেল নিয়ে কোনো সমস্যা নেই। আমি বলবো আপনারা যখনই আসবেন না কেন, আপনারা মন্দির কমিটির যে উপাসনা ভবন আছে সেখানে আপনারা থাকতে পারেন। এখানে আপনারা একটি মিরর পেয়ে যাবেন, একটি প্লাস্টিকের টেবিল এবং 2টো চেয়ার পেয়ে যাবেন খাওয়া দাওয়া করার জন্য। আর ওয়াশরুমটা একবার দেখাই। এটা হলো ওয়াশরুম। ওয়াশরুমে পেয়ে যাবেন ওয়েস্টার্ন কোমোড, উপরে রয়েছে গিজার। এখানে আর কি ফেসিলিটি আছে দেখিয়ে দিই। এখানে কল আছে, গরম জল ঠান্ডা জল পেয়ে যাচ্ছেন, হ্যান্ড শাওয়ার পেয়ে যাচ্ছেন, তাওয়াল রাখার জায়গা পেয়ে যাচ্ছেন, এবং উপরে শাওয়ার পেয়ে যাচ্ছেন স্নান করার জন্য। আর রয়েছে একটি বেসিন, একদম পরিষ্কার পরিচ্ছন্নই আছে, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা নন এসি রুম। পাখা চলছে, একবার একটু সুইচটা নিন। এই দেখুন, পাখাও রানিং আছে, কোনো অসুবিধা নেই, সব কিছু ঠিকঠাক আছে। তো এই রুমের ভাড়া পড়ে যাচ্ছে কত? 600। এই রুমের ভাড়া পড়ে যাচ্ছে 600। এটা নন এসি রুম, এই রুমের ভাড়া পড়ে যাচ্ছে 600 টাকা। এসি রুমটার নাম হলো দেবী ফুল্লরা, মানে আপনি যেখানে আসছেন ফুল্লরা মন্দিরে। আর এই রুমটাও আমি দেখাবো, দেবী ফুল্লরা। অনেকটাই বড় রুম,
দেখুন অনেকটাই বড় রুম, রুমের মধ্যে প্রবেশ করতেই পেয়ে যাচ্ছেন কিং সাইজ বেড, একদম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর বেড কভার দিয়ে, স্টিলের খাট আছে, 3টে বালিশ আছে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পেয়ে যাবেন। আর অনেকটাই বড় রুম, রুমের সাইজগুলো কিন্তু বড়। আমি আপনাদেরকে যে নন এসিতে দেখালাম একই সেম ক্যাটাগরির রুম, অনেকটাই বড় রুম, তো খোলামেলা একটু নিঃশ্বাস নিতে পারবেন আর কি। আর রুমের সোজাসুজি এরকম একটা পেয়ে যাবেন, মানে খাটের সোজাসুজি এরকম একটা পেয়ে যাবেন উইন্ডোটা একবার খুলে দেখাই আপনাদেরকে। দেখুন উইন্ডো খুলে পড়ে বাইরে এরকম প্রাকৃতিক হাওয়া চলছে, সে হাওয়া উপভোগ করতে পারবেন। যেহেতু এসি রুম সেই কারণে আপনাদের উইন্ডো খোলার কোনো প্রয়োজন নেই, আপনারা এসি চালাতে পারবেন। দেখুন রয়েছে উপরে এসি রয়েছে, আর এটাও রয়েছে ব্যালকনি, ঠিক পাশেই রয়েছে ব্যালকনি। এটা হচ্ছে বাইরের প্রাকৃতিক পরিবেশ। ব্যালকনিতে থাকলে পর আপনারা মনে করেন যে না এসিতে আর ভালো লাগছে না, একটু বাইরে প্রাকৃতিক হাওয়া নেব, তো আপনারা এরকম ব্যালকনিতে এসে প্রাকৃতিক হাওয়া উপভোগ করতে পারবেন। খুব সুন্দর, সামনে সবুজ অরণ্য, খুব দারুণ লাগছে দেখতে। এটা হচ্ছে ওয়াশরুম, একই ওয়াশরুম আমি নন এসিতে যেটা দেখেছিলাম, আর এসিতেও ঠিক একই ওয়াশরুম, ওয়েস্টার্ন কোমোড, পরিষ্কার পরিচ্ছন্ন, উপরে গিজার রয়েছে, হ্যান্ড শাওয়ার, 2টো কল, একটা গরম জল একটা ঠান্ডা জলের, রয়েছে বেসিন, মিরর, রয়েছে হ্যাঙ্গার এবং উপরে শাওয়ার। আর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, মানে কোনো নোংরা পর্যন্ত কিন্তু কিছু নেই। আর বালতি তো পেয়ে যাবেন, কমন সব টয়লেটই বালতি থাকে। তো এটা হচ্ছে 1000। এই যে এসি রুমটা দেখালাম, এই এসি রুমটার রেট পড়ে যাবে 1000 টাকা। তো আপনাদের উপাসনা ভবন কেমন লাগলো? যদি উপাসনা ভবন আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার লাইক এবং কমেন্টস করবেন। কমেন্টসটা এই কারণেই করবেন যাতে আপনাদের পাশাপাশি আরও লোক দেখতে পারে, এবং তার থেকে বড় কথা হচ্ছে শেয়ার করবেন। শেয়ার করলেই কিন্তু অন্যান্য লোকরা দেখতে পারবে, কেন অনেকেই জানে না যে আমরা অনেকেই কিন্তু ম্যাক্সিমাম কলকাতা থেকে ট্রাভেল করি। যেমন আমি যেমন কলকাতা থেকে আসছি, সকালে বেরিয়েছি, আপনাদের দেখাচ্ছি আমি কীভাবে আসছি। তো যারা হাওড়া থেকে ট্রেন ধরবেন সেখানে 5:22 সকালের ট্রেন ধরতে হবে, আসবেন, পৌঁছাবেন, পুজো দেবেন, আবার বাড়িতে রিটার্ন যাবেন। যারা একটু সিনিয়র সিটিজেন আছেন তারা কিন্তু অনেকেই একদিনে ট্রাভেল করে বাড়ি পৌঁছাতে পারবেন না, তাদের ক্ষেত্রে রইল উপাসনা ভবন। আপনারা এখানে যোগাযোগ করবেন, 600 টাকা এবং 1000 টাকার মধ্যে ঘর পেয়ে যাবেন। আপনারা একদিন থেকে মাকে দর্শন করে পুজো দিয়ে ভোগ গ্রহণ করে তারপর আপনারা নির্দিষ্ট গন্তব্যস্থল অর্থাৎ বাড়ির উদ্দেশ্যে পৌঁছে দিতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, উপাসনা ভবন ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা যদি উপাসনা ভবনে আসেন তাহলে উপাসনা ভবনের সামনে অনেক বড় কার পার্কিং এরিয়া আছে। আপনারা এখানে কার পার্ক করে আপনারা উপাসনা ভবনে থাকতে পারবেন এবং সম্পূর্ণ মন্দির দর্শন করতে পারবেন এবং মাকে পুজো দিতে পারবেন। দেখুন অনেক বড় কার পার্কিং এরিয়া, দারুণ। আমি এখন দাঁড়িয়ে আছি সেই ঘাটে যেখান থেকে শ্রী হনুমান 108 নীলপদ্ম নিয়ে রামকে দিয়েছিল পুজো দেওয়ার উদ্দেশ্যে। আপনারা রামায়ণে অনেকেই দেখেছেন যে রাম যখন শিব ঠাকুরকে পুজো দেবে তখন শিব জ্যোতির্লিঙ্গকে যখন পুজো দেওয়ার উদ্দেশ্যে হনুমানকে বলেছিল যে 108টা নীলপদ্ম নিয়ে আসতে, তখন হনুমান ঠিক এই জায়গায় এসে এই যে পুষ্করিণীটা দেখতে পাচ্ছেন, এই পুষ্করিণীতে 108 নীলপদ্ম ছিল। সেখান থেকে কিন্তু হনুমান 108 নীলপদ্ম নিয়ে গিয়ে রামকে দিয়েছিল পুজো দেওয়ার জন্য। তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু একটাও কোনো পদ্ম ফুল বা পদ্ম গাছ কিছু এখানে দেখা যাচ্ছে না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন এই পুকুরটা। তো আজকে আমরা দাঁড়িয়ে আছি কলিযুগে, তো অতটা তো মিল পাবেন না, তবে যেটা শাস্ত্র বলছে, যেটা এখানকার পুরোহিতরা বলছে, আমাদেরকে সেই কথাতেই বিশ্বাস করে চলতে হবে এবং আপনাদেরকে সেটাই বিশ্বাস করতে হবে। আর এই পুষ্করিণী হলো একদম ফুলরা দেবী মন্দিরের একদম ঠিক সম্মুখে এই পুষ্করিণী। তো দেখুন এনারা কিন্তু বীরভূম দুবরাজপুর থেকে আসছে, অনেকটাই দূর থেকে আসছে। তো আমিও আসছি দুবরাজপুর থেকে, তো তার জন্য আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কোন দুবরাজপুর? আমাদের ভাবছিলাম যে হয়তো আমাদের এখান থেকে আসছে, কিন্তু আমাদের এখান থেকে আসেনি, এসেছে বীরভূম দুবরাজপুর থেকে। তো কেমন লাগলো পুজো দিয়ে, মাকে দর্শন করে কেমন লাগলো? আমরা কোনোদিন এই জায়গায় আছি, আজকে প্রথম? আমরা বেলে গেছিলাম চান করতে, এই প্রথমে মা টানাইলো, এই প্রথমে আমরা চলে গেছি। আপনারা জানেন তো এখানে শক্তিপীঠের অন্যতম এক শক্তিপীঠ। এখানে হ্যাঁ, এখানে দেবী সতীর নিচের ওষ্ঠ, মানে এই নিচের ওষ্ঠটা এখানে পতিত হয়েছিল, যার ফলে এখানে দেবী সতীকে ফুল্লরা হিসেবে পুজো দেওয়া হয়। আমাদের জানা ছিল না যে ড্রাইভার আমাদের ব্রাহ্মণ বটে, ওই বললো যে যাবে গো ওই জায়গা, চল তাহলে নিয়ে চলো, আমাদের দেখি যান। আমি জানি না, আমরা জানি না, এই নামও শুনি নাই, এই কথা গেলাম, প্রথম দেখলাম। তো আপনাদের মোটামুটি সবাই ভালো লাগলো, পুজো দিয়েছেন? খুব ভালো লেগেছে না? এনারা সকলে বীরভূম দুবরাজপুর থেকে এসেছে, খুব ভালো লাগলো এদের সঙ্গে যোগাযোগ করে। মানে এখানে যে শুধু লোকালিটি এরিয়ার লোক আসে তা না, এখান থেকে কিন্তু অনেক বাইরের লোকও আসে পুজো দিতে, অনেক দূর দূর থেকে লোক আসে। আপনারা অনেকে ভাববেন যে এখানে লোকালিটি লোক আছে, এতটা দূরে আমরা কি করে যাব? তো সেরকম কোনো ব্যাপার নেই। আপনাদের যদি 51 শক্তিপীঠ দর্শন করার মন চায়,
আপনারা সে যত দূরে থাকুন না কেন আপনারা কিন্তু ঠিক পৌঁছে যাবেন। আর মা যদি একবার আপনাদের ডাক দেয়, মায়ের ডাক কিন্তু আপনারা উপেক্ষা করতে পারবেন না। সে যত কষ্ট থাকুক, যতই অসুবিধা থাকুক না কেন, আপনারা কিন্তু মায়ের দৌড়ে পৌঁছে যাবেন। আমিও কিন্তু কোনোদিনও ভাবতে পারিনি আমি আজকে এই প্রথম দেবী ফুল্লরা দেবীর মন্দিরে আসলাম। আর কি কারণে আসলাম, আমি আপনাদের সকলের সামনে তুলে ধরেছিলাম কি, যে আমি আপনাদের 51 শক্তিপীঠ দর্শন করব আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো 51 শক্তিপীঠ দর্শন করাতে হয়তো আমি 51টাই তুলে ধরতে পারবো না, কারণ 51টার মধ্যে একটা শক্তিপীঠ এমন জায়গা আছে, সেটা হচ্ছে পাকিস্তানের করাচিতে, যেখানে দেবী সতীর মেন মাথাটা পড়েছিল। যেখানে দেবী সতীর মেন মাথা পড়েছিল, সেখানটা হেডটা যেখানে পড়েছিল সেটা আছে পাকিস্তানের করাচিতে। যার কারণে হয়তো পাকিস্তানে আমার পক্ষে যাওয়া সম্ভব হবে না, কিন্তু বাংলাদেশেরও 4 জায়গায় আছে এবং নেপালেরও আছে। তো আমি চেষ্টা করব এই সবকটা জায়গা আপনাদের সামনে তুলে ধরার জন্য, এবং বাকিটা রয়েছে মা সতীর হাতে, দেবী শক্তির হাতে। তো জানি না কতটা শক্তি বা কতটা সাহস আমাকে দিতে পারবে, তবে আমি আপনাদের চেষ্টা করব 51 শক্তিপীঠ সম্পূর্ণ আপনাদের সঙ্গে দর্শন করার। এবং আমি বলছি, বারবার করে বলছি, যে পাকিস্তানের করাচিটা বাদ দিয়ে, হয়তো অ্যালাউ পাবে না, হয়তো ভারত আমাকে অ্যালাউ করবে না পাকিস্তানে যাওয়ার জন্য, যার জন্য আমি ওটা বাদ দিয়ে আমি বলছি যে অন্তত 50টা আমি আপ্রাণ চেষ্টা করবো, সে যত দিন লাগুক, যত সময় লাগুক, যত বছর লাগুক, আমি আপনাদের সামনে 51 শক্তিপীঠের 50টা অন্তত তুলে ধরার চেষ্টা করব। তো আশা করি সবাই আপনার পাশে থাকবেন, আমার পাশে থাকবেন, আপনাদের ভালোবাসা প্রদান করবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো শক্তিপীঠ। আমি এখান থেকে বলে দিচ্ছি, আমি আপনাদের নেক্সট শক্তিপীঠ তুলে ধরবো, আপনাদের সবার পরিচিত, সবাই আপনারা জান, সেটা হচ্ছে কালীঘাট। কালীঘাটের শক্তিপীঠ আমি আপনাদের সামনে তুলে ধরবো। নেক্সট ভিডিওতে আসছে কালীঘাট শক্তিপীঠ, মা কালীর ছবি আমি আপনাদের সামনে একদম সম্পূর্ণ দৃশ্য পুজো সমেত আমি তুলে ধরার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন। আর ফুল্লরা দেবীর মন্দিরে আপনারা কিভাবে আসবেন আমি আপনাদেরকে দেখালাম। আর ফুল্লরা দেবীর মন্দিরে আসার জন্য যে ট্রেন পথে আপনারা আসবেন, ট্রেন পথের একটা আলাদা ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরেছি, আপনারা সেই ভিডিওটা ফলো করে আসতে পারবেন। আর ফুল্লরা মন্দিরে আসবেন, কিভাবে পুজো দেবেন, কোথায় কি ডালা পাওয়া যাবে, আশেপাশে কী কী ঘুরে দেখবেন, সব কিছু আমি আপনাদের সঙ্গে ধীরে ধীরে তুলে ধরেছি। তাই আমি এখানেই ভিডিওটা স্টপ করব। যদি আপনাদের দেবী ফুল্লরা মন্দির অর্থাৎ 51 শক্তিপীঠের অন্যতম শক্তিপীঠ দেবী ফুল্লরা চণ্ডী দেবীর মন্দির যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা এখানে আসবেন, পুজো দেবেন এবং মায়ের আশীর্বাদ নিয়ে যাবেন। আমিও আজকে এখানে এসে পুজো দিয়েছি, খুব ভালো লাগলো পুজো দিয়ে। আর এখানকার যে ঠাকুরমশাইরা আসেন, অতিরিক্ত মানে এখানে যারা ঠাকুরমশাইরা আছেন তারা খুবই হেল্পফুল, মানে এখানে কোনো কিছু সমস্যা নেই। তাহলে মানে অনেক জায়গায় দেখতে গেলে দেখা যায় যে ঠাকুরমশাইরা একটুখানি টাকা পয়সা নিয়ে একটুখানি বাদ বিবাদ করে। তো এখানে সেরকম কোনো ব্যাপার নেই, আপনি যা ডোনেশন করবেন, আপনি যা ঠাকুরমশাইকে দেবেন, সেটাই ওরা গ্রহণ করবে। এখানে কোনো জোর জবরদস্তি কিচ্ছু নেই। খুব ভালো এই ফুল্লরা দেবীর মন্দির, আপনারা আসুন একবার এই ফুল্লরা দেবীকে দর্শন করবার জন্য, পুজো দেওয়ার জন্য। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমি কামনা করব।